আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মর্নিং নিউজে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। কথা রাখেনি মোদী সরকার, ফের ভারত জুড়ে বিক্ষোভে নামছে সিজেপি। ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র হতাশ, নতুন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। হরমুজ দিয়ে যাওয়া জাহাজ থেকে ফি নেবে ইরান, পার্লামেন্টের কমিটির অনুমোদন। রংপুরে 4 খুন, হত্যার দায় স্বীকার অভিযুক্ত 2 খুনি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের। এলচেকে 5 গোলে বিধ্বস্ত করে মৌসুম শুরু ভার্সার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি পুরো খবর। সরকারের দেয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ভারত জুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপি। এ বিষয়ে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করতে সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে দলটি। সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় নরেন্দ্র মোদী সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনো বাস্তবায়ন হয়নি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ লিখিত প্রতিশ্রুতি দেয়া হয়নি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, সরকারের প্রতিশ্রুতির বাস্তবায়ন কতটা হয়েছে তা পর্যালোচনার পাশাপাশি নতুন কর্মসূচি নিয়েও বৈঠকে আলোচনা করবে সিজেপি। একই সঙ্গে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি। এর আগে সরকারি আশ্বাসের ভিত্তিতে গত 25 জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে প্রতিশ্রুতি পূরণে সরকারের গড়িমসিতে এবার ক্ষোভ প্রকাশ করেছে দলটি। রোববার এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারকে প্রতিশ্রুতি পূরণে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে। দলটির নেতাদের দাবি, গত 18 আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানির পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে। তাদের ভাষ্য, বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিষয়ে আদালত বারবার কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়েছে। এমনকি দেশ জুড়ে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর এর সমন্বিত তালিকা জমা দিতে সরকারকে 3 বার নির্দেশ দেওয়া হয়েছে। সিজেপির দাবি, এই তালিকা হাতে পেলে সংবিধানের 142 অনুচ্ছেদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে আদালত একসঙ্গে মামলাগুলো বাতিল করতে পারবে। কিন্তু আদালতের নির্দেশের পরও সরকার তালিকা জমা দেওয়ার বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ দলটির। সিজেপি আরো বলেছে, আগের আন্দোলন স্থগিত করা ছিল তাদের সদিচ্ছার প্রকাশ। সেই সদিচ্ছাকে দুর্বলতা হিসেবে না দেখার হুঁশিয়ারি দিয়ে দলটি জানিয়েছে, প্রতিশ্রুতি দিয়ে পরে তা থেকে সরে যাওয়ার সুযোগ মোদী সরকারকে দেয়া হবে না। ফলে সোমবারের বৈঠকের পর দেশ জুড়ে নতুন করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। ইরানের অর্থনীতিকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করাই যুক্তরাষ্ট্রের লক্ষ্য বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ব্রিটিশ সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমসে প্রকাশিত এক মতামত নিবন্ধে তিনি একথা বলেন। বেসেন্ট জানান, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের যুদ্ধ এখন চূড়ান্ত পর্যায়ে প্রবেশ করেছে। তেহরানের সামনে আসছে একটি অর্থনৈতিক ডি-ডে। তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছেন তার মাধ্যমে ওয়াশিংটন বড় ধরনের আর্থিক অভিযান চালাতে যাচ্ছে। মার্কিন অর্থমন্ত্রী আরো সতর্ক করেন, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। অর্থাৎ তেহরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখলে সংশ্লিষ্ট দেশ ও কোম্পানিগুলোকেও মার্কিন চাপের মুখে পড়তে হবে। ভেসেন্ট বলেন, ট্রাম্প এমন পরিস্থিতি তৈরি করেছেন যেখানে যুক্তরাষ্ট্রের প্রতিটি সংস্থা, ক্ষমতা ও কর্তৃত্ব কাজে লাগানো সম্ভব হবে। এমন কিছু পদক্ষেপও নেওয়া হতে পারে যা আগে কখনো প্রয়োগ করা হয়নি। তিনি আরো বলেন, ইরানের সঙ্গে যে কোনো ধরনের সম্পর্ক রাখা দেশ ও প্রতিষ্ঠানকে অর্থনৈতিকভাবে আরো বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকি নিতে হবে। সম্পর্কটি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হোক কিংবা জেনে শুনে উপেক্ষা করা হোক, পরিণতি একই হবে। ভেসেন্টের ভাষায়, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানের শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখা প্রতিটি অর্থনৈতিক পথ বন্ধ করে দেয়া। তেহরান পুরোপুরি বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এই চাপ অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি।
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের যুক্তরাষ্ট্রের হুমকিকে হতাশার প্রকাশ বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ওয়াশিংটনের নতুন নিষেধাজ্ঞা দিয়েও ইরানকে পরাজিত করা সম্ভব হবে না। রোববার টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় আরাগচি বলেন, সামরিক অভিযান থেকে সরে আবার পুরনো নিষেধাজ্ঞার পরিকল্পনায় ফিরে যাওয়া যুক্তরাষ্ট্রের হতাশারই প্রমাণ। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। আরাগচি বলেন, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও সামরিক সংঘাতের মধ্যেও ইরান পিছু হটেনি, বরং হরমুজ প্রণালীতে অনুমোদনহীন তেলবাহী জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে তেহরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথটিতে কার্যত অবরোধ তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামও বেড়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র বারবার একই ধরনের পদক্ষেপ নিচ্ছে, সামরিক অভিযান থেকে সরে এসে আবার অর্থনৈতিক চাপ বাড়ানোর উদ্যোগ প্রমাণ করে ওয়াশিংটন তার আগের কৌশলে সফল হয়নি। তিনি বলেন, ন্যায্য ও সম্মানজনক সমাধানে পৌঁছাতে হলে যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে সম্মানের ভিত্তিতে আলোচনা করতে হবে। আরাগচির ভাষায়, ইরান কখনো ভয় পায়নি। অবরোধ কিংবা সামরিক অভিযান, যুক্তরাষ্ট্রের নেওয়া সব পদক্ষেপই ব্যর্থ হয়েছে এবং নতুন নিষেধাজ্ঞাও ব্যর্থ হবে। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে বিভিন্ন ধরনের ফি নেওয়ার সুযোগ রেখে একটি প্রস্তাবিত আইনে অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটি। রোববার প্রস্তাবটি অনুমোদন করা হয়, তবে এটি এখনো আইনে পরিণত হয়নি। বার্তা সংস্থা আনাদুলো জানিয়েছে, প্রস্তাবিত আইনে জাহাজ চলাচল, পরিবেশগত সেবা, বিশেষ পরিস্থিতি জ্বালানি সরবরাহ, বীমা ও নিরাপত্তা সহ বিভিন্ন সেবার জন্য ফি নেওয়ার কথা বলা হয়েছে। হরমুজ দিয়ে চলাচলের অনুমতি পাওয়া দেশগুলোর জাহাজ থেকে এসব ফি নেওয়া হবে। ফি ইরানি মুদ্রা, রিয়াল অথবা তেহরান নির্ধারিত অন্য কোনো মুদ্রায় পরিশোধ করতে হবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, হরমুজ প্রণালীর নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে কৌশলগত কর্ম পরিকল্পনার শীর্ষক প্রস্তাবিত আইনের পর্যালোচনা করছে সংশ্লিষ্ট কমিটি। কমিটির মুখপাত্র হাসান কাশকাভি বলেন, প্রস্তাবিত আইনে সমুদ্রপথে জাহাজ চলাচলের স্বাধীনতার বিষয়টি আন্তর্জাতিক আইন অনুযায়ী স্বীকৃতি দেওয়া হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীর উপকূলীয় দেশগুলোর নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অধিকার সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে প্রস্তাবটি এখনো চূড়ান্ত আইন নয়। কমিটির অনুমোদনের পর এটি পার্লামেন্টে পাঠানো হবে। সেখানে বিলটির প্রতিটি ধারা এবং পুরো প্রস্তাবের উপর ভোট হবে। পার্লামেন্টে পাশ হলে তা গার্ডিয়ান কাউন্সিলে যাবে। কাউন্সিল সংবিধান ও ইসলামী নীতির সঙ্গে সামঞ্জস্য পরীক্ষা করবে। কোনো আপত্তি উঠলে বিষয়টি আবার পার্লামেন্টে ফিরে যেতে পারে। বিরোধের সমাধান না হলে এক্সপিডিয়েন্সি কাউন্সিল বিষয়টি নিষ্পত্তিতে ভূমিকা রাখতে পারে। সব ধাপ শেষে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেলে প্রেসিডেন্ট আইনটি জারি করবেন। রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক সহ পরিবারের 4 সদস্যকে হত্যার দায় স্বীকার করেছে 2 অভিযুক্ত খুনি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি গ্রহণের শেষে রোববার রাত 11:30টার দিকে সিদ্ধার্থ ও মুগ্ধকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিন বিকাল 5টার দিকে 2 আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধি 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মিলন চ্যাটার্জি। তিনি বলেন, গ্রেপ্তার 2 যুবক আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তারা নিজেদের দায় স্বীকার করায় তাদের আর রিমান্ডে নেয়ার প্রয়োজন হয়নি। পরে তাদের প্রিজন ভ্যানে করে কারাগারে নেওয়া হয়। গত শনিবার রাত 11টার দিকে নগরীর 24 নম্বর ওয়ার্ডের কামাল কাসনা মাসুয়াপাড়া এলাকায় একটি নির্মাণাধীন বাড়ি থেকে এই 4 জনের লাশ উদ্ধার করা হয়। নতুন মৌসুমের শুরুতেই দারুণ জয় পেয়েছে বার্সেলোনা। রোববার এস্তাদিও ম্যানুয়েল মার্তিনেজ ভায়েরোতে এলচেকে 5-0 গোলে হারিয়ে স্প্যানিশ শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে হান্সি ফ্লিকের দল। ম্যাচে কোনো স্বীকৃত নাম্বার 9 ছাড়াই খেলেও শুরু থেকে দাপট দেখায় বার্সা। জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন গ্রীষ্মের দলবদলে দলে যোগ দেয়া নতুন খেলোয়াড়রাও। ম্যাচের সেরা পারফর্মার ছিলেন রাফিনহা। 14 মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ের 3য় মিনিটে অভিষেক ম্যাচেই গোল করেন করিম আদেমি।
তাকে গোল করান রাফিনা। দ্বিতীয়ার্ধে লামিনে ইয়ামালের বদলি হিসেবে মাঠে নামেন অ্যান্থনি গর্ডন। ৬৭ মিনিটে তার দুর্দান্ত পাস থেকে নিজের দ্বিতীয় গোল করেন রাফিনহা। এরপর ৭১ থেকে ৭৯ মিনিটে জোড়া গোল করেন ফেরমিন লোপেজ। দুই গোলই গুরুত্বপূর্ণ অবদান ছিল গর্ডনের। এই জয়ে এলচের বিপক্ষে টানা ১১টি লিগ ম্যাচে জয় পেল বার্সেলোনা। প্রিয় দর্শক, আমাদের আজকের মর্নিং নিউজের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।